একটি ধনভাণ্ডারের রক্ষক শ্রী আঙ্কে গৌড়া এম, পদ্মশ্রী 2026। কৃষক পরিবারে জন্ম নেওয়া আঙ্কে গৌড়ার স্কুল জীবনের দিনগুলোতেই বইয়ের প্রতি গভীর ভালোবাসা তৈরি হয়েছিল। এর শুরু হয় স্বামী বিবেকানন্দের রচনাগুলো পড়ার মাধ্যমে। কন্নড়ে মাস্টার্স করার সময় প্রফেসর কে অনন্ত রামাইয়া তার এই আগ্রহকে সঠিক দিশা প্রদান করেন এবং তাকে ব্যাপকভাবে পড়াশোনা করতে উৎসাহিত করেন। সেই সময় আমাদের গ্রামে বই ছিল না, তাই শুধু পড়াশোনা করার জন্যে আমি কয়েক কিলোমিটার হেঁটে মাইসোর যেতাম। আঙ্কে গৌড়া লক্ষ্য করলেন যে পড়াশোনার আগ্রহ থাকা অন্যান্য ছাত্ররাও বই পাওয়ার জন্য সংগ্রাম করছে। যখন পৌঁছনোই কঠিন, তখন জ্ঞান মানুষের কাছে কিভাবে পৌঁছবে? বাস কন্ডাক্টর এবং চিনি মিলের টাইম কিপারের মতো কাজ করেও তিনি তার স্বপ্নকে গড়ে তুলতে থাকেন। আমি ঠিক করেছিলাম এমন একটা লাইব্রেরি গঠন করব যেখানে ছাত্রছাত্রীরা স্বাধীনভাবে পড়াশোনা করতে পারবে, শিখতে পারবে, তাদের স্বপ্নকে উড়ান দিতে পারবে এবং তারা যা হতে চায় তাই হতে পারবে, আইএএস, আইপিএস, কেপিএস এবং এর থেকেও বেশি কিছু। ছোট আয়ের টাকায় কেনা বইগুলো দিয়ে একটি ছোট লাইব্রেরি হয়ে উঠল। এরপর ছাত্রছাত্রীরা আসতে শুরু করলো আর এই ধারা ক্রমশ বাড়তে থাকলো। এই মিশনটি তিনি প্রায় একাই গড়ে তোলেন। আয়, কিছু সম্পত্তি বিক্রি এবং স্ত্রী, পুত্র ও বাসবন্যার সহায়তায় এটি এগিয়ে নিয়ে যান। আমি এখানে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিতে এসেছি, আর এখানে আমার প্রয়োজনীয় সব বই পেয়ে যাই। আমি এখানে বন্ধুদের সঙ্গে এসেছিলাম, আর এখানে এত বই দেখে আমি যারা এখানকারই হয়ে গেছি। আজ শ্রী আঙ্কে গৌড়ার গ্রন্থাগারে 20 লক্ষেরও বেশি বই রয়েছে, যার মধ্যে বহু দুর্লভ প্রতিলিপিও অন্তর্ভুক্ত। এখন লোকেরাও সংরক্ষণের জন্য এখানে বই দান করে থাকেন। এটা তৈরি করা কখনো বোঝা মনে হয়নি। একবার চারপাশে তাকান, এই আনন্দিত খুশি মুখগুলো। যখন আমার কাছে খুব কম ছিল, তখন আমি হাজার হাজার মানুষকে কিছু দিতে পারতাম। এটা যেন এক আশীর্বাদ। আমার মনে হয় ঈশ্বর আমাকে এই উদ্দেশ্যের জন্যই বেছে নিয়েছেন। শ্রী আঙ্কে গৌড়া এম, পদ্মশ্রী 2026। কোটি কোটি নমস্কার। খেলতে খেলতে জীবন গড়ে তোলা শ্রী বলদেব সিং, পদ্মশ্রী 2026। 15ই নভেম্বর 1950 সালে লুধিয়ানার এক কৃষক পরিবারে জন্ম নেওয়া বলদেব সিং এর শৈশব কেটেছে আর্থিক সংকটে। আমি তখন খুব ছোট ছিলাম। তখন প্রথম আমি মাঠে একটি জাতীয় স্তরের ম্যাচ দেখছিলাম। তাতে অনেক আন্তর্জাতিক খেলোয়াড় খেলছিলেন। তাদের দেখে আমি খুবই অনুপ্রাণিত হই, আর আমার মনে হয়েছিল আমিও একদিন এরকম একজন বড় খেলোয়াড় হব। বলদেব সিং ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস বেঙ্গালুরু থেকে হকি কোচিং এর ডিপ্লোমা অর্জন করেন এবং 1981-তে তিনি হরিয়ানা স্পোর্টস ডিপার্টমেন্টে যোগ দিয়ে শাহাবাদ মার্কন্ডায় কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। শাহাবাদই তাঁর কর্মভূমি হয়ে ওঠে এবং তিনি সেখানেই প্রথম হকি মাঠ তৈরি করেন। বলদেব সিং এর কঠোর পরিশ্রম ও শৃঙ্খলাবদ্ধ প্রশিক্ষণের ফলে তাঁর খেলোয়াড়রা ক্রমাগত আন্তর্জাতিক স্তরে নিজেদের পরিচিতি গড়ে। দ্রুতই তিনি ভারতীয় পুরুষ হকি দলের কোচ হিসেবেও নিযুক্ত হন এবং দলকে বহু সাফল্য এনে দেন। আমি দেখলাম মেয়েরাও খেলতে চায়, তবে তাদের সামনে অনেক বাধা ছিল। আমরা তাদের পরিবারের সদস্যদের বোঝাই। উনি শিশুদের সহায়তার জন্য একটি বড় গাড়িও নিয়েছিলেন। যখন প্রতিযোগিতা দিল্লি বা দূরে কোথাও হতো, উনি মেয়েদের বাড়ি থেকে নিয়ে যেতেন এবং আবার পৌঁছেও দিতেন। প্রয়োজনে আর্থিক সাহায্যও করতেন।
হকি খেলার মাধ্যমে এখানকার বাচ্চাদের সম্মান ও চাকরিও মিলেছে। মেয়েরা এগিয়ে এলে ভারতও এগিয়ে যাবে। इंडिया आगे आएगा। বলদেব সিং এর প্রশিক্ষণে মেয়েদের স্কুলের দলও বহু টুর্নামেন্ট জয় করেছে এবং পরবর্তীকালে দেশের গর্ব হয়ে উঠেছে। আমার জন্য উনি শুধু একজন কোচ ছিলেন না, উনি ছিলেন গাইড, মেন্টর আর বাবার মতো একজন মানুষ, যিনি আমাদের লাইফ নিয়ে সব সময় চিন্তা করতেন। সেই সময় আমাদের শাহাবাদের একটা কথা প্রচলিত ছিল, যদি কারো ঘরে মেয়ে জন্মায় তাকে বলদেব বাবুর মাঠে নিয়ে গেলে তার জীবন নিজে থেকে গড়ে উঠবে। শাহাবাদ থেকে এত খেলোয়াড় এসেছে যেই জায়গাটাকে লোকে হকির নার্সারি বলতে শুরু করে। 2017 সালে শ্রী বলদেব সিং ভারতের অলিম্পিক টাস্ক ফোর্সেও অন্তর্ভুক্ত হন এবং ভারতের ক্রীড়া দল নীতিমালায় অবদান রাখেন। मेरे আমার জীবনটাই হকি আর খেলোয়াড়দের জন্য। সত্যি বলদেব সিং কেবল একজন গুরু নন, তিনি যেন নিজেই একটি গুরুকুল। শ্রী বলদেব সিং, পদ্মশ্রী 2026। আমাদের কোটি কোটি প্রণাম। উনি একটি বনাঞ্চল গড়ে তুলেছেন। শ্রীমতী দেবকী আম্মাজি, পদ্মশ্রী 2026। আজ একটা চারা, কাল একটা গাছ, পরশু একটা বন। তিনি কৃষক পরিবারে জন্মান আর বেছে নিয়েছিলেন প্রকৃতিকে সংরক্ষণের পথ। 44 বছর আগে আমি একটা দুর্ঘটনায় পড়ে 1 বছর শয্যাশায়ী ছিলাম। তারপর আমাদের আঙ্গিনার মন্দির থেকে যেন একটা অন্তর্ধ্বনি শুনতে পেলাম। আমি বুঝলাম আমি এভাবে আর বাঁচতে পারবো না। এরপর আমি মন্দিরের পাশে গাছ লাগানো শুরু করি। আলাপুরা জেলা ছিল একটা বনহীন অনুর্বর এলাকা। যখন দেবকী আম্মা গাছ লাগানো শুরু করেন তখন সবাই তাঁকে নিয়ে হাসাহাসি করে, কিন্তু শেষে সবাই ভুল প্রমাণিত হয়। নিজে লাগানো গাছকে বড় হতে দেখার আনন্দটাই আলাদা। তাই আমি অনেক চারা রোপণ করেছি, সেগুলো যত্ন করে বড় করেছি, আর শেষ পর্যন্ত সেগুলোই একটা বনে পরিণত হয়েছে। প্রথমে চারা গাছ হলো, যা বড় হয়ে হলো গাছ। তারপর তৈরি হলো ঘন ঝোপঝাড়, আর শেষে তা হয়ে গেল সবুজ ঘন বন, এক তপবন। মা এই গাছগুলোর সাথে কথা বলেন, ওরাও মাকে খুব ভালোভাবে বোঝে। শীঘ্রই দেবকী আম্মার জঙ্গল নানা ধরনের গাছ ও জীবজন্তুতে ভরে উঠল, যা একটি সুন্দর নতুন পরিবেশ সৃষ্টি করল। আল্লাপুরা ছিল বনহিল এলাকা। আমাদের এই বনভূমি গড়ে তোলার জন্য আমি সত্যি কোল্লাকাইল দেবকী আম্মাকে ধন্যবাদ জানাই। দেশ আমার দিদিমাকে পদ্মশ্রী দিয়ে সম্মানিত করেছে। তার নাতনি এবং এই পরিবারের অংশ হতে পেরে আমি গর্বিত এবং আনন্দিত। আমি ধরণী মায়ের সেবা করেছি আর তিনি আমাকে ফল দিয়েছেন। শ্রীমতী দেবকী আম্মাজি, পদ্মশ্রী 2026। আমাদের কোটি কোটি প্রণাম। বিজ্ঞানী যিনি মানুষের সঙ্গে যুক্ত হতে শিখিয়েছিলেন, ডক্টর আর শ্রীধর, পদ্মশ্রী 2026। আমি সবসময় আমার নতুন উদ্যোগগুলো নিয়ে জিরো বাজেট দিয়ে শুরু করি। এক্ষেত্রে আমি বহু মানুষ ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা আর সাপোর্টও পেয়ে এসেছি। ম্যাড্রাস খ্রিস্টান কলেজ, তাম্বারাম, চেন্নাই, এশিয়ার অন্যতম খ্যাতনামা লিবারেল আর্টস প্রতিষ্ঠান ডক্টর শ্রীধরের জীবনে গভীর প্রভাব ফেলেছিল। এনার প্রিয় দাদু এনাকে বড় করে তুলেছিলেন এবং সেখানে তামিল বিভাগের তিনি প্রধান ছিলেন। এনার মামা দৃষ্টিহীন ছিলেন, তিনি এনাকে দিয়ে একটা হাতে লেখা পত্রিকা তৈরি করিয়েছিলেন। এর সাথেই এনার যাত্রা এনাকে স্বদেশ মিত্রানের মতো একটি স্বনামধন্য সংবাদপত্রের জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক কলামে পৌঁছে দিয়েছিল। যখন ডক্টর শ্রীধর কেমিস্ট্রিতে পিএইচডি সম্পূর্ণ করেন তখন এনার ইচ্ছে ছিল এমসিসিতে অধ্যাপক হওয়ার, কিন্তু তা আর হয়ে ওঠেনি।
অল ইন্ডিয়া রেডিওতে একটি সুযোগ এসেছিল। বিজ্ঞান নিয়ে আমি সংবাদপত্র ও পত্রিকায় যা লিখেছিলাম সেগুলি খুব কাজে লেগেছিল। আমাকে অল ইন্ডিয়া রেডিও নেটওয়ার্কের প্রথম বিজ্ঞান প্রতিবেদক হিসেবে নির্বাচিত করা হয়েছিল। ডক্টর শ্রীধর পরবর্তী 23 বছর অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে কাটিয়েছেন চেন্নাই, কোয়েম্বাটোর এবং পরে দিল্লিতে। এই সময় ইনি সায়েন্স ফেস্টিভ্যাল আর সম্মেলনের আয়োজন করে গেছেন এবং রেডিওকে শিক্ষার মাধ্যম করেছিলেন। এনার বিশ্বাস ছিল রেডিও ইন্টারঅ্যাক্টিভ ও অংশগ্রহণমূলক হওয়া উচিত। এই মাধ্যমের জন্য সেটাই ছিল এক নতুন দিশা। 1991 সালে সায়েন্স অ্যান্ড টেকনোলজির সহযোগিতায় তিনি শিশুদের জন্য 18টি ভাষায় বিজ্ঞান বিধি অনুষ্ঠান শুরু করেছিলেন। রামায়ণ আর মহাভারতের মতো মহাকাব্য যদি টেলিভিশনে বছরের পর বছর চলতে পারে, তাহলে একটি দীর্ঘমেয়াদী রেডিও ধারাবাহিক কেন চলতে পারবে না? এইভাবেই তৈরি হয়েছিল দ্য স্টোরি অফ ম্যান, মানব কা বিকাশ কাহিনী। এটি ছিল শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা সায়েন্স রেডিও সিরিয়াল। এত বড় পরিসরের এমন উদ্যোগ এর আগে কখনো শোনা যায়নি। দূরদর্শন এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে কাজ করার পর তিনি জ্ঞান দর্শন চ্যানেলগুলি শুরু করেছিলেন। ডক্টর শ্রীধর পরে চেন্নাইয়ের আন্না ইউনিভার্সিটিতে যোগ দেন, যেখানে ইনি 2004 সালে দেশের প্রথম কমিউনিটি রেডিও চ্যানেল চালু করেন। কমিউনিটি রেডিও হলো কম খরচের, কম শক্তির একটি রেডিও স্টেশন, যা প্রায় 15 কিলোমিটার এলাকার মানুষকে পরিষেবা দেয়। এটি 10x10-এর একটা ছোট্ট স্টুডিও থেকেও শুরু করা যেতে পারে। এটি রেডিও আর্জে নির্ভর নয়, এটি মানুষের জন্যে এবং মানুষের দ্বারাই পরিচালিত হয়। আজ কমিউনিটি রেডিও 550টিরও বেশি স্থানে ছড়িয়ে পড়েছে, যার মধ্যে অনেকগুলোই গ্রামীণ এলাকায় রয়েছে। এনাকে প্রকৃত অর্থেই দেশের কমিউনিটি রেডিওর জনক বলা হয়। ডক্টর শ্রীধরের বিশ্বাস, ডিজিটাল রেডিও মন্ডিয়ালের মতো প্রযুক্তি কার্যকর ও বহুমুখী সমাধান দেয় এবং এগুলিকে বৃহৎ পরিসরে গ্রহণ করা উচিত। ডিজিটালের সঙ্গে এখন রেডিওতে ভিজুয়াল এলিমেন্ট যুক্ত করা সম্ভব। ডক্টর শ্রীধর পাবলিক সার্ভিসে আবিষ্কারক হিসেবে এক উজ্জ্বল দৃষ্টান্ত। উনি ওনার সম্পূর্ণ ক্যারিয়ারে কখনো কোনো সীমারেখা মানেননি। কমিউনিটি রেডিওর জন্য খুব কম বিনিয়োগের প্রয়োজন হয়। এতে সরকারি ভর্তুকিও পাওয়া যায়। এর কন্টেন্ট হওয়া উচিত ক্রাউড ক্রিয়েটেড, ক্রাউড সোর্স, ক্রাউড ম্যানেজড এবং ক্রাউড মনিটরড। আমি চাই ভারতের প্রতিটি গ্রামে একটি করে কমিউনিটি রেডিও থাকুক, যা মানুষের কণ্ঠস্বরকে তুলে ধরবে। ডক্টর আর শ্রীধর, পদ্মশ্রী 2026। কোটি কোটি নমস্কার। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।